৩রা নভেম্বরের সেই সন্ধ্যা, গুলশানের রাজনৈতিক বাতাবরণে তখন এক চাপা উত্তেজনা। সবাই উন্মুখ হয়ে তাকিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দিকে, যেখানে আকস্মিক এক সংবাদ সম্মেলন ডাক দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্ব ঘোষণা ছাড়াই এক অপ্রত্যাশিত সিদ্ধান্তে তিনি উন্মোচন করলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে দলের মনোনীত প্রার্থীদের নামের তালিকা। মুহূর্তের মধ্যেই যেন ভোটের দামামা বেজে উঠল দেশের প্রধান এই বিরোধী দলটির অন্দরে। কিন্তু একই সাথে যেন নিজের ঘরেই আগুন ধরিয়ে দিলেন তারা। বাতাসে তখন তীব্র দহনের গন্ধ, গোটা দেশ জুড়ে বিএনপির বিদ্রোহী কর্মীদের হুঙ্কার, বিক্ষোভ আর কোন্দলের যে চিত্র ভেসে আসছিল তা কোনো শুভ সংকেত ছিল না, বরং এক গভীর সংকটের পূর্বাভাস দিচ্ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মির্জা ফখরুলের এই ঘোষণা কাগজ কলমে দলের নির্বাচনী প্রস্তুতির শুরুর বার্তা দিলেও এর ভেতরে লুকিয়েছিল এক বিস্ফোরক পরিস্থিতি। নোয়াখালীর হাতিয়ায় ব্যাপক সংঘর্ষ, হাটহাজারী ও মাদারীপুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ, কুষ্টিয়ায় দুই পক্ষের মধ্যে চূড়ান্ত উত্তেজনার মতো ঘটনাগুলো ছিল আসলে সাগরের অতল গভীর থেকে উঠে আসা হিমশৈলীর চূড়ামাত্র। এই দৃশ্যমান সংঘাতগুলোর আড়ালে কোন্দলের ফাটল যে আরও কতটা চওড়া হচ্ছে তার খানিকটা আজ এরই মধ্যে পেয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। এক অদৃশ্য আতঙ্ক ভর করেছিল তাদের মনে, যার সুলুক সন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে আরও ভয়ঙ্কর সব তথ্য। অর্ধশতাধিক আসনে প্রকাশ্যে বিদ্রোহ আর সংঘাতের চিত্র দেখা গেলেও ভেতরে ধিক ধিক আগুন জ্বলছিল আরও অন্তত শতাধিক আসনে। ১৫ বছরে ক্ষমতার বাইরে থাকা, আন্দোলন সংগ্রামে কর্মীদের সীমাহীন আত্মত্যাগ এবং একটি সংসদীয় আসনের জন্য দীর্ঘদিন ধরে লালিত স্বপ্ন যেন হঠাৎ করেই এক বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির সৃষ্টি করেছিল। এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দলের শীর্ষ নেতৃত্ব নড়েচড়ে বসে। তারা বুঝতে পারছিলেন এই অভ্যন্তরীণ কোন্দলকে প্রশমিত করতে না পারলে তা দলের নির্বাচনের সম্ভাবনাকে তছনছ করে দেবে। তাই তাৎক্ষণিকভাবে প্রার্থী বাছাইয়ে নতুন করে জরিপ চালানোর এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় বিতর্কিত এবং বিরোধপূর্ণ আসনগুলোতে আবারও নিবিড়ভাবে খোঁজখবর নেওয়া হবে। জরিপ থেকে যে ফলাফল উঠে আসে তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন শীর্ষ নেতারা। দলীয় সূত্রগুলোর দাবি, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রায় অর্ধশত আসনে মনোনীত প্রার্থীদের পরিবর্তন আসতে পারে। ক্ষোভ প্রশমনের জন্য বিদ্রোহী প্রার্থীদের একের পর এক ঢাকায় তলব করা হতে থাকে। দলের শীর্ষ নেতারা তাদের সঙ্গে দফায় দফায় কথা বলেন, নানা ধরনের আশ্বাস এবং টোপ দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এমনকি শোনা যায় বিএনপির শীর্ষ নেতারা তাদের আশ্বস্ত করতে গিয়ে এও বলেছেন যে বর্তমান প্রার্থিতার তালিকাটি চূড়ান্ত নয়, যদি কোনো এলাকায় পরিবর্তন প্রয়োজন মনে হয় তবে তা অবশ্যই করা হবে। এই নমনীয়তা এবং আশ্বাসের ভাষা দিয়ে তারা পরিস্থিতি সামাল দিতে চাইছিলেন। তবে এই আশ্বাসের বুলি বিদ্রোহী কর্মীদের মনে সামান্যতম প্রশান্তি আনতে পারেনি। তাদের বহুদিনের ক্ষোভ আর বঞ্চনার আগুন যেন আরও দাউ দাউ করে জ্বলতে থাকে। এই যেমন সেই ৩রা নভেম্বরের কয়েকদিনের পর শনিবার বিকেলেই নোয়াখালীর ৬ নম্বর হাতিয়া আসনে বিএনপি নেতা ফজলুল আজিমের সমর্থকদের সঙ্গে দলীয় সংসদ সদস্য প্রার্থী মাহবুবুর রহমান শামীমের সমর্থকদের মধ্যে ঘটে যায় এক ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা। এতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। অন্তত ১৫ জন গুরুতর আহত হন। একই ধরনের ঘটনা ঘটে টাঙ্গাইলের ১ নম্বর আসনের মধুপুরেও, যেখানেও বেশ কয়েকজন আহত হন। এমন সব ঘটনা প্রমাণ করে দিচ্ছিল দলের শীর্ষ নেতৃত্বের প্রচেষ্টা কেবল ব্যর্থই হচ্ছে না, বরং পরিস্থিতি আরও জটিল করে তুলছে। তৃণমূলের কর্মীদের মধ্যে তখন হতাশা আর বিভ্রান্তি চরম আকার ধারণ করেছিল। তৃণমূলের কর্মী সমর্থকরা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, শেষ পর্যন্ত যারা দলীয় মনোনয়ন পাবেন না তারা হয়তো নির্বাচনকালে নিষ্ক্রিয় থাকতে পারেন। আরও উদ্বেগজনকভাবে এমনও হতে পারে যে তারা দলীয় প্রার্থীকে অযোগ্য প্রমাণের উদ্দেশ্যে প্রকাশ্যেই তার বিরুদ্ধে অবস্থান নেবেন। যদি এমনটি হয় তবে দলের জন্য এটি হবে এক ভয়াবহ বুমেরাং। এই অভ্যন্তরীণ সংঘাত আর অসন্তোষের কারণে দলের নির্বাচনী সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে স্বাভাবিকের চেয়েও বেশি অস্বাভাবিক হিসেবে দেখছেন। তাদের মতে বিএনপির মতো একটি বড় দলে এক একটি আসনে বেশ কয়েকজন প্রার্থী থাকার আকাঙ্ক্ষা থাকাটা স্বাভাবিক, কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর সবাই ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন এমন সম্ভাবনা এবার খুবই ক্ষীণ। বরং অনেকেই দলীয়
দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে ভোটের মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন তা সহজেই অনুমেয়। এই চিত্র শুধু বিএনপির একার নয়, এমনকি বিগত দিনে আওয়ামী লীগের করা প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনগুলোতেও বহু নৌকার প্রার্থীর হেরে যাওয়ার পেছনে এই ধরনের অভ্যন্তরীণ বিভেদ ও বিদ্রোহী ফ্যাক্টর কাজ করেছিল। দলের কর্মী সমর্থকরা নিজ প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে গোপন বা প্রকাশ্যভাবে প্রতিপক্ষকে সহযোগিতা করে গেছে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আরও গভীরে গিয়ে বলছেন, গত 15 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের রাজনৈতিক জট তৈরি হয়ে গেছে, যা বিশ্ববিদ্যালয়ের সেশন জটের মতো। এই দীর্ঘদিনের অচলাবস্থা, ক্ষমতার বাইরে থাকা এবং আন্দোলনের কারণে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নেতৃত্বের জট সৃষ্টি করেছে। বহু পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মী একটি সংসদীয় আসনের জন্য দীর্ঘকাল ধরে স্বপ্ন লালন করছেন। এখন যখন নির্বাচন আসন্ন এবং দলের সম্ভাব্য ক্ষমতা প্রাপ্তির একটি সুযোগ তৈরি হয়েছে, তখন এই নেতৃত্ব জটের কারণে প্রার্থীর সংখ্যা অস্বাভাবিকভাবেই বেড়ে গেছে। এটি মূলত অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির মূল কারণ। প্রত্যেকেরই দাবি তাদের ত্যাগ এবং যোগ্যতা বিবেচনা করে মনোনয়ন দেওয়া উচিত। তবে এই অভ্যন্তরীণ কোন্দলের বাইরেও বিএনপির হাইকমান্ডকে আরও 3টি গভীর উদ্বেগ গ্রাস করেছিল, যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। প্রথমত, এক আসনে গড়ে 5-এর অধিক প্রার্থী থাকার বিষয়টি ছিল তাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। 237টি আসনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পরও যাদের অনেকেই এখনও মাঠে নিজ সমর্থকদের মাধ্যমে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত রেখেছেন, এমনকি সহিংসতাও জড়িয়ে পড়েছেন। অনেকে এরই মধ্যে প্রকাশ্যে বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়ে ফেলেছেন। তাদের এই বেপরোয়া মনোভাবের পেছনে কাজ করছে এক সহজ হিসাব। তারা দেখছেন, যেহেতু আওয়ামী লীগ এবার মাঠে নেই, সেহেতু এটিই তাদের জন্য সংসদ সদস্য হওয়ার এক সুবর্ণ সুযোগ। তাদের মনে এই বিশ্বাস গেঁথে গেছে যে যদি একবার বিএনপির টিকিট নিয়ে আসা যায়, তবে এখানে এমপি হওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। এমনকি বিদ্রোহী হিসেবে মাঠে থাকলেও ভোটের অঙ্কে জয়ের স্বপ্নে বিভোর তারা। এই বিদ্রোহী প্রার্থীদের থামানো দলের হাইকমান্ডের জন্য এক অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, ঘোষিত 237টি আসন ছাড়া এখনও রয়ে গেছে আরও 63টি আসন। এই আসনগুলোই বিএনপির চূড়ান্ত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আসনগুলো মূলত দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী শরিক দলগুলোর শীর্ষ নেতাদের জন্য খালি রাখা হয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই আসনগুলোতে প্রার্থী ঘোষণার পরেই মূলত বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চূড়ান্ত বিস্ফোরণ দেখা যেতে পারে। কারণ অপেক্ষাকৃত ছোট দলের বড় নেতাদের অনেকেই নিজ প্রার্থী হিসেবে মানতে রাজি নন। বিএনপির মূলধারার নেতাকর্মীরা, তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করছে। এসব জটিলতার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে এসেছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও এর সংশোধনীর একটি ধারা, যেখানে বলা আছে জোটবদ্ধ হয়ে লড়লেও ভোট করতে হবে নিজ দলীয় প্রতীকে। অর্থাৎ যদি শেষ পর্যন্ত এই ধারাটি বলবৎ থাকে, তবে জোট সঙ্গীদের আসনে ধানের শীষ প্রতীক থাকবে না। আর ধানের শীষ না থাকা মানে বিদ্রোহী প্রার্থী এবং প্রতিপক্ষ জামায়াতের ইসলামী ও এনসিপি প্রার্থীদের জন্য পোয়া 12, অর্থাৎ তাদের জন্য এক বিশাল সুযোগ তৈরি হবে। যখন ধানের শীষের মতো একটি শক্তিশালী প্রতীক থাকবে না, তখন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কিভাবে আটকাবেন বিএনপির হাইকমান্ড, তার রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অঙ্ক বলছে এমন পরিস্থিতি অন্তত অর্ধশতাধিক আসনে তৈরি হতে পারে, যেখানে ধানের শীষের অনুপস্থিতি বিদ্রোহী ও অন্য দলগুলোর প্রার্থীর জন্য এক নতুন খেলার মাঠ তৈরি করবে। তৃতীয়ত, একতাবদ্ধ জামায়াতে ইসলামী ভোটের মাঠে এবার যে ধরনের প্রস্তুতি নিচ্ছে, তাতে সুস্পষ্টভাবে অশনি সংকেত দেখতেই পারে বিএনপি। আওয়ামী লীগহীন এই নির্বাচনে মূল লড়াইটা হতে পারে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লার। যেখানে অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত বিএনপি, সেখানে একতাবদ্ধ জামায়াতে ইসলামী তাদের নিজস্ব কৌশলে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের বেছে আরও আগেভাগে মাঠে নেমে পড়েছে দাঁড়িপাল্লার প্রার্থীরা। কিন্তু কোথাও প্রার্থিতা নিয়ে প্রকাশ্যে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়নি বা বিরোধ তৈরি হয়নি। যেখানে বিএনপির প্রার্থীদের সমর্থকরা একে অপরের ওপরে ঝাঁপিয়ে পড়ছে, সেখানে জামায়াতের কর্মী সমর্থকরা সুশৃঙ্খলভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছে। এই সুশৃঙ্খলতা এবং ঐক্যের প্রতিফলন যদি ভোটের বাক্সে ঘটে, তবে বিএনপির রাশিতে শনির প্রভাব দেখা দিতে পারে, যা তাদের নির্বাচনী ভাগ্যকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। দলীয় এই ক্ষোভ বিক্ষোভ এবং অন্তর্দ্বন্দ্ব সামাল দিতে বিএনপি অনেকটাই তাকিয়ে আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিকে। তার অনুপস্থিতিতে দলের ভেতরের শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। যদিও তার দেশে ফেরা নিয়ে খোদ বিএনপির নেতারা এক একজন এক এক ধরনের তথ্য দিচ্ছেন। কেউ বলছেন তিনি নভেম্বরের শেষের দিকে ফিরবেন, কেউ আবার বলছেন ডিসেম্বরের দিকে। তবে একথা সবাই মানছেন এবং আশাবাদী যে তারেক রহমান যদি দেশে এসে নিজ হাতে দলের নির্বাচনী হাল ধরেন, তবে প্রার্থিতা নিয়ে দলের ভেতরে যে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হয়েছে, তার অধিকাংশই কমিয়ে ফেলা সম্ভব।
তারেক রহমানের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কর্মীদের ওপর তার প্রভাব এই মুহূর্তে দলের জন্য খুবই জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরাও একই মত পোষণ করেন। তাদের মতে এই মুহূর্তে তারেক রহমানের পথ চেয়ে থাকা ছাড়া বিএনপির বিকল্প কোনো পথ নেই। তার উপস্থিতিই পারে দলের ছিন্নভিন্ন কর্মীদের একত্রিত করতে, বিদ্রোহ প্রশমিত করতে এবং একটি ঐক্যবদ্ধ নির্বাচনী কৌশল নির্ধারণ করতে। কিন্তু তার ফেরা নিয়ে অনিশ্চয়তা এবং সময়ক্ষেপণ দলের ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলছে। প্রতিটি দিন যেন বিএনপির জন্য এক নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে, যেখানে অভ্যন্তরীণ সংঘাত, জোটের জটিলতা এবং শক্তিশালী প্রতিপক্ষ জামায়াতের উত্থান তাদের নির্বাচনী স্বপ্নকে এক ঘোর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। গুলশানের সেই সন্ধ্যার ঘোষণা থেকে শুরু হওয়া এই দীর্ঘ রাজনৈতিক নাটক শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে এগোয় তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ।